তাকে নিয়ে চিলে কোঠার একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে, যে ঘরে ভুলেও কেউ কখনোই যায় না। রামুর বউ সেই ঘরে গিয়ে অনেকটা অবাক হয়ে যায়। এ কি বৌদি, আপনি আমাকে এই ঘরে নিয়ে আসলেন কেন? আমি শুনেছি এই ঘরে নাকি কেউ কখনোই আসে না, এমনকি মোড়ল মশাইয়ের বাবাও নাকি আসতেন না। ওনার দাদা নাকি এই ঘরে মৃত্যুবরণ করেছিলেন, আর সেই থেকেই নাকি এই কক্ষটি সব সময় বন্ধ থাকে। তা আপনি আজ এতদিন পরে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বলুন তো? ওদিকে অভাগীর ভালো মায়ের জ্ঞান ফিরে আসে। ভালো মা, ভালো মা, তুমি ঠিক আছো তো? ভালো মা, কি হয়েছে কি তোমার? ভালো মা বলো। আর তাছাড়া এখন তোমার কেমন লাগছে বলো? এই তো অভাগী মা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? এ কি ভালো মা, তুমি তুমি বলছো আমার কোনো ক্ষতি হয়েছে কিনা? আমার তো কোনো ক্ষতি হয়নি। এই দেখো, আমি একেবারেই সুস্থ আছি। আর তোমাকে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমি তো কোনোভাবেই তোমার জ্ঞানও ফিরিয়ে আনতে পারছিলাম না। পরে জলের ছেটা দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে এনেছি। কিন্তু ভালো মা, হঠাৎ করে তুমি এভাবে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? আমি কেন জ্ঞান হারিয়ে পড়েছিলাম এটা তো শুধুমাত্র আমিই জানি, কিন্তু এ কথা কি আমি অভাগীকে বলবো? আর তাছাড়া অভাগীর কথা শুনে মনে হচ্ছে আমি যা দেখেছি এসবের কিছুইও জানে না। না না না, যাই হোক না কেন, এখন তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের অভাগী সুস্থ আছে, স্বাভাবিক আছে, আর তাই ওকে আমি কিছুতে এসব এখন জানাবই না। তবে পরবর্তীতে আমাকে এটা জানতে হবে যে কেন কেন আমাদের অভাগীর সাথে এমনটা হলো। কি হলো কি ভালো মা? সেই তখন থেকে তুমি চুপ করে আছো। তোমাকে বারবার বলছি, বলো কেন তুমি এভাবে জ্ঞান হারিয়েছিলে, কিন্তু তুমি তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছ না। বলো না, বলো না আমাকে, কি হয়েছিল তোমার? না রে মা, কিছুই হয়নি। আসলে আমি তোর জন্য খাবার নিয়ে আসছিলাম, আর হঠাৎ করে আমার মাথাটার মধ্যে কেমন যেন ঘুরে উঠলো, আর তখনই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথা ঘুরবে না? সারাক্ষণ তো তুমি শুধু এটা ওটা নিয়ে চিন্তা করতেই থাকো। আর এটা ভাবো যে কখন আমাকে কি খাওয়াবে, অথচ নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, একটুও নিজের খেয়ালও করো না। কিন্তু এখন থেকে আর সেটা হবে না। তোমাকে নিজেকেও খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো, এই বলে দিলাম। ওদিকে মোড়লগিন্নি অভাগীর মাকে সেই পরিত্যক্ত ঘরে বন্দি করে নিজের ঘরে ফিরে আসে। একটা ধাপের কাজ আমি ঠিকই করে ফেলেছি। ওই রামুর বউকে আমি আমার সিলে কোটায় ওই পরিত্যক্ত ঘরে বন্দি করে ফেলেছি, আর তাই ও চাইলেও আর কোথাও যেতে পারবে না। আমি যখনই চাইবো তখনই ওর সাথে দেখা করতে পারবো। আর সব থেকে বড় কথা হলো, ওর মুখ থেকে আমাকে এটা বের করতেই হবে যে ওর ওই সাত গড়া মোহর কোথায় আছে। তবে ও খুব সহজে আমাকে কিছুতেই এসব কিছু জানাতে চাইবে না, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কিন্তু আমিও তো মোড়ল গিন্নি, আর আমি তো কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রী নই। যে করেই হোক ওই রামুর বউয়ের মুখ থেকে আমাকে সব সত্যিটা টেনে বার করে আনতে হবে। প্রয়োজনে ওকে যদি আমাকে আঘাতও করতে হয় আমি সেটাও করবো ক্ষণ। আর তাছাড়া সাত ভরা স্বর্ণমোহর, সে তো অনেক বড় ব্যাপার। আর কোনোভাবে যদি ওই রামুর বউয়ের কাছ থেকে ওই সাত ভরা স্বর্ণমোহর হাতিয়ে নিতে পারি তাহলে আর আমাকে পায় কে? আমি তো অনেক অনেক পয়সার মালিক হয়ে যাব। কিন্তু একটা ব্যাপার, সেটা হলো রামুর বউকে আমি ওই পরিত্যক্ত ঘরে বন্দি করে রেখে আসলাম, আর তাই তো ও কোনোভাবে আমার কোনো কাজও করতে পারবে না। আর ও যদি কাল আমার কাছে না আসে তাহলে তো আমার স্বামী এসে আবার জিজ্ঞাসা করবে যে রামুর বউ কোথায় গেছে। তার তো আবার যত সব ন্যাকামি, আর ও কেন আসেনি সেটা জানতে ওর বাড়ি পর্যন্ত খোঁজ নিয়েও যেতে চাইবে। তবে রামুর বউকে খুঁজে পাওয়া না গেলে তাতে তো আমার কিছুটি এসে যায় না।
কিন্তু তারপরও নিজের দোষটাকে ধামাচাপা দেওয়ার জন্য তো আমার স্বামীর সাথে এমন ভাবে কথা বলতে হবে যেন আমার স্বামী কেন কেউ কখনো আমাকে সন্দেহ না করে। কিন্তু আমার স্বামীটা যে কোথায়, এখনো বাড়ি ফেরার তো ওর কোনো খবরই দেখছি না। ওদিকে রাজা রানী দুজনেই একসাথে খাবার খেতে বসে। এ কি রানী, তুমি কুমারের জন্য খাবারের থালা সাজিয়ে রেখেছো, আর তাছাড়া তুমি এখন পর্যন্ত তো একটুও খাবার মুখে দিলে না। এভাবে খাবার সামনে নিয়ে বসে আছো কেন? নাও, খাবারটা খেয়ে নাও। মহারাজ, এই টেবিলে আপনি, আমি এবং আমার কুমার তিনজন একসাথে বসে খাবার খেয়েছি, কিন্তু এখন আমি আর আপনি থাকলেও আমার কুমার যে এখানে নেই, আর তাই তো আমি ওর জন্য খাবার সাজিয়ে রেখেছি। আর ওর জন্য যে আমার বড্ড মন কেমন করছে, কিছুতেই তো এই খাবার আমার খেতে ইচ্ছে করছে না। শোনো রানী, শুধুমাত্র তোমার একারই যে কষ্ট হচ্ছে সেটা তো নয়, কুমার যে আমারও সন্তান, আর তাই তো ওর জন্য যে আমারও বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো তো, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমার কুমারকে খুঁজে বের করার জন্য, কিন্তু এত কিছু করে আমি কোথাও আমার কুমারের কোনো খোঁজ পাইনি। আর তাই তো নিজেকে শক্ত করার চেষ্টা করছি, আর আমার বিশ্বাস ঠিক একদিন আমরা আমার কুমারের খোঁজ পাবো। আর তাছাড়া রানী, তুমি যদি এভাবে না খাওয়া দাওয়া করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে, আর তাতে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? আমি সব বুঝতে পারছি, কিন্তু তারপরও নিজের মনকে আমি কেন মানাতে পারছি না। বারবার শুধু আমার কুমারের কথাই যে আমার মনে হচ্ছে। আমার কুমার যদি একটিবার এসে আমার পাশে বসে খাবার খেত, তাহলে আমার মনটা ভরে যেত। আমি আমি তৃপ্তি ভরে ওর সাথে একসাথে খাবার খেতে পারতাম। কিন্তু এখন তো সেটা কোনোভাবেই সম্ভব না রানী। তখনই সেই পাখিটি সেখানে উড়ে চলে আসে আর রাজা রানীর খাবারের টেবিলে এসে বসে পড়ে, আর রাজকুমারের জন্য রাখা সেই খাবারের থালাটি থেকে খাবার খেতে শুরু করে। এ কি, এই দুষ্ট পাখি আবার এখানে কি করে এলো? আর এসে দেখছি আমার কুমারের খাবার খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাই তো। ওকে এক্ষুনি আপনি তাড়িয়ে দেন। ও আমার কুমারের খাবার খেয়ে নিচ্ছে। ও ও অনেক বড় অন্যায় করেছে, ওকে তাড়িয়ে দিন বলছি। এই দুষ্ট পাখি, তুই এখান থেকে চলে যা। সেই তখন থেকে তুই আমাকে জ্বালিয়ে মারছিস। যা যা বলছি। আর তোর এত বড় সাহস কি করে হয় এখানে এসে আমার কুমারের খাবারে মুখ দিয়েছিস? তুই জানিস আমি চাইলে তোকে এক্ষুনি ধরে খাঁচায় বন্দি করে রাখতে পারি। মহারাজ, ওকে এভাবে বললে হবে না। ওকে আপনি এক্ষুনি খাঁচায় আটকে ফেলুন। তখনই সেই পাখিটি তাড়াতাড়ি উড়ে সেখান থেকে চলে। ওদিকে রাত আরো গভীর হতে থাকে, আর রামুর বউ ওই পরিত্যক্ত ঘরটিতে বন্দি হয়ে শুধুমাত্র কাঁদতে থাকে। কতটা রাত হয়ে গেল, আমি কোনোভাবে এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারলাম না। ওদিকে দিদি আর আমার অভাগীটা হয়তোবা আমার জন্য পথ চেয়ে বসে আছে, আর আমার জন্য বড্ড চিন্তা করছে। কিন্তু আমি তো মনে হচ্ছে কিছুতেই এই ঘর থেকে বেরোতে পারবো না। বৌদি আমাকে এভাবে এখানে বন্দি করে রাখবে, সেটা তো আমি কখনোই ভাবতে পারিনি। আর তাছাড়া আমি তো জানতাম বৌদি অনেক খারাপ, সে আমার উপর অনেক অত্যাচার করে, কিন্তু বৌদি যে এতটা লোভী সেটা তো আমি কখনোই জানতাম না। তিনি ওই সাধ করা মোহরের লোভে আমাকে এখানে এই পরিত্যক্ত ঘরে বন্দি করে রাখলো, আর আমাকে বারবার বলছে আমি যেন ওই সাধ করা মোহরের খোঁজ তাকে জানিয়ে দেই, কিন্তু সেটাও তো আমি কিছুতেই করতে পারবো না। কারণ ওই সাধ করা মোহর যে আমার মেয়ে অভাগীর ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎ আমি মা হয়ে কি করে অন্যের হাতে তুলে দিতে পারি? এতে যে বড্ড অন্যায় হবে। আর তাছাড়া আমার যা হয় হোক, আমি আমার কথা একদম ভাবছি না। মোড়ল গিন্নি যদি আমাকে আঘাত করে, আর দিনের পর দিন সে যদি আমাকে এভাবে বন্দি করেও রাখে,
তাহলেও আমি কিছুতে ওই সাত করা মোড় কোথায় আছে সেটা ওকে বলবো না। আর তাছাড়া মোড়ল মশাই আমাকে বারবার নিষেধ করে দিয়েছে। তবে আমার অভাগীর জন্য সে আমার মনটা বড্ড কাঁদছে। সারাটা দিন শেষে অন্তত রাতের বেলা বাড়িতে ফিরে আমি আমার মেয়ের মুখখানাটা দেখতে পেতাম, কিন্তু আমি এখানে এভাবে বন্দি হয়ে রয়েছি। কিছুতেই তো আমি আমার মেয়েটাকে দেখতেও পাচ্ছি না। তবে যাই হোক, আমাকে শক্ত হতে হবে। আর তাছাড়া আমার অবাগীর কাছে তো দিদি রয়েছে, আর আমার অবাগীকে বড্ড ভালোবাসে সে। আর ওকে ওকে সে দেখে শুনে যত্ন করে রাখবে। ওদিকে সেই পাখিটি আর একটু দেরি না করে সাধু বাবার কাছে গিয়ে হাজির হয়ে যায়। আর সেই সাধু তো পাখিটাকে এভাবে দেখে অবাক হয়ে যায়। এ কি রে, তুই এখানে? তুই এখানে কি করছিস শুনি? তোকে তো আমি মুক্ত করে দিয়েছি, আর তুই তো এখান থেকে চলে যেতে চেয়েছিলি। তারপরও তুই আবার এখানে কেন এসেছিস বল? আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম ঠিকই, আর আমি এখান থেকে যেতে চাই না। এখন থেকে আমি আপনার সাথেই থাকতে চাই। দয়া করে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না। কেন রে, কি আবার হলো যে তুই আমার কাছেই থাকতে চাস? আর তাছাড়া তো তুই নিজ থেকে এখান থেকে চলে যেতে চেয়েছিলি তোর পরিবারের কাছে। তাহলে দেখি তোর পরিবারের কাছে যাসনি। আমার পরিবার? আমার কোনো পরিবার নেই সাধু বাবা। আমার পরিবার আমাকে পর করে দিয়েছে আর আমাকে দূরে ঠেলে দিয়েছে। আর তাই তো আমি আর তাদের কাছে যেতে চাই না। আমি আপনার সাথেই থাকতে চাই। আপনিও দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। কিন্তু পাখি, তুই আমার অভিশাপে অভিশপ্ত, আর তাই তো কোনোভাবেই আমি তোকে আমার কাছে রাখতে পারবো না। তবে তুই চাইলে এই জঙ্গলেই থাকতে পারিস। আর তাছাড়া আমার এখন মনে হচ্ছে সত্যি সত্যি তোকে আমি অভিশাপ দিয়ে বড্ড ভুল করেছি। তোকে ভুলে কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু এখন যে আমার আর কিছুই করার নেই। কারণ আমি তোকে অভিশাপ দিয়েছি ঠিকই, কিন্তু তোর অভিশাপ মোচন করার ক্ষমতা যে আমার নেই। তার মানে কি সত্যি সত্যি সারা জীবন আমাকে এভাবে পাখি রূপে থাকতে হবে? শোন, এখন আমি তোকে সব কিছু জানাতে পারছি না, তবে তুই আমাকে কিছুটা সময় দে। আমি অবশ্যই তোকে সুস্থ করার একটা না একটা উপায় ঠিকই খুঁজে বের করব। আর তোকে এভাবে অভিশাপ দিয়ে সত্যিই আমি বড় অন্যায় করেছি, আর এজন্য আমি বড্ড অনুতপ্ত হয়েছি। আমাকে তুই ক্ষমা করে দে। না সাধু বাবা, আপনি ক্ষমা চাইছেন কেন? যে নিজে নিজেই ভুল বুঝতে পারে তার কোনো পাপ থাকে না। আর তাছাড়া আমার মনে হয় আমার নিয়তিতে এটাই ছিল, আর তাই তো আমি এভাবে অভিশপ্ত হয়েছি। সকাল হয়ে যায়। সকাল সকাল অবাকি ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে আসে। ভালো মা, ভালো মা, কোথায় তুমি ভালো মা? এ কি রে অভাগী মা, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠলি যে? তোর ঘুম ভাঙে তো বেশ বেলা করে। হ্যাঁ হ্যাঁ, অনেক বেলা করে ঘুম ভাঙে ঠিকই বলেছো, কিন্তু আজ আজ তো আমি সারা রাত ঘুমাতেই পারিনি, আর তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি। কি বলছিস কি রে, রাতে তোর ঠিক মতো ঘুম হয়নি? তাহলে কি আমি কাল যেটা ভেবেছিলাম সেটার কোনো প্রভাব পড়েছে নাকি আমার অভাগীর উপর? মা, কি হয়েছে কি তোর? তুই সারা রাত কেন ঘুমাতে পারিসনি? আমাকে খুলে বল তো। কেন আবার? তুমি কি বুঝতে পারছো না? কাল সারা রাত মা বাড়িতে ফেরেনি। তুমি জানো না, আমার মায়ের মুখখানা না দেখলে আমার যে একটুও ভালো লাগে না। কিন্তু কিন্তু ভালো মা, মা কেন কাল রাতে বাড়িতে ফিরলো না বলো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো, তোর মা কাল বাড়িতে ফিরে আসেনি। ও যে কেন ফিরে আসেনি সেটা তো আমিও বুঝতে পারছি না রে।
আমার তো মনে হচ্ছে নিশ্চয় মোড়লের বাড়ির কাজের চাপটা একটু বেশি, আর তাই তাই হয়তো বা বেশি রাত হয়ে গিয়েছিল দেখে সে বাড়িতে ফেরেনি। দেখবি আজ ঠিকই বাড়িতে ফিরে আসবে, তুই একটু অপেক্ষা কর মা। না না ভালো মা, আমার মনটার মধ্যে কেমন যেন অস্থির লাগছে। কাল আমাকে ওভাবে অসুস্থ রেখে মা বেরিয়ে গেল, আর আজও মায়ের সাথে আমার একটুও দেখা হলো না। আর আমি আজ যদি মায়ের সাথে দেখা না করি তাহলে আমার একটুও ভালো লাগবে না। আর তাই আমি এক্ষুনি মোড়ল বাড়ি যাব, আর মায়ের সাথে দেখা করে তারপর বাড়িতে ফিরবো। এ কথা বলে অভাগী মোড়ল বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। এ কি, অভাগী তো মোড়ল বাড়ি যাওয়ার জন্য রওনা দিল, আর মোড়ল গিন্নি তো অভাগীকে একেবারেই পছন্দ করে না। সে ওই বাড়িতে যাক, এটা এটা মোড়ল গিন্নি একেবারেই চান না। আর তাই তো অভাগী যদি ওই মোড়ল বাড়ি যায় তাহলে মোড়ল গিন্নি তো অনেক রেগে যাবে। এখন এখন কি করব আমি? কি করে আটকাবো অভাগীকে? বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।